শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে জীববিজ্ঞান প্রথম এইচএসসি বায়োলজি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এই অধ্যায়ে মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো একটি জীবকোষে যে রাসায়নিক উপাদান সেটি হচ্ছে কি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অজৈব পদার্থ এবং জৈব পদার্থ। অজৈব পদার্থের মধ্যে আছে পানি, খনিজ লবণ, আর জৈব পদার্থের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। আর এখান থেকে আমাদেরকে জানতে হবে যে বায়োকেমিক্যালসটা আসলে কি, যে জীবদেহে বিদ্যমান ও জীবনক্রিয়ায় অংশগ্রহণকারী যে রাসায়নিক পদার্থ তাকেই মূলত বায়োকেমিক্যালস বলা হয়ে থাকে। এছাড়া একটি কোষের মধ্যে যে উপাদান থাকে সেটি হচ্ছে যে কার্বন, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, আয়রন ইত্যাদি থাকে। তারপর হচ্ছে দেখো সোডিয়াম থাকে। এছাড়া আমরা কি জানি যে আমরা কিন্তু দেখেছিলাম যে যে পরমাণু কাকে বলে, মৌলের ক্ষুদ্রতম এককে পরমাণু বলে, তাই না? তারপর যে অণু কাকে বলে, দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত কণাকে অণু বলে। আর একই ধরনের পরমাণু দিয়ে গঠিত পদার্থই কি মৌল। আর তোমরা জানো যে তোমরা কিন্তু রাসায়নিক বন্ধন সম্পর্কে কেমিস্ট্রিতে পড়েছিলা, তাই না? কেমিস্ট্রিতে কিন্তু 3 ধরনের রাসায়নিক বন্ধন সম্পর্কে পড়েছিলে, যে আয়নিক বন্ধন, তাই না? আর হচ্ছে সমযোজী বন্ধন, আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই 3 ধরনের বন্ধন। আরেকটি ছিল দাতব বন্ধন। দাতব বন্ধন সম্পর্কে তোমরা পড়েছো। আরেকটা আছে যে আমরা এই অধ্যায়ে যে আলোচনা করবো সেটি হচ্ছে পেপটাইড বন্ধন। যেমন দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে গঠিত কোভ্যালেন্ট বন্ধন প্রোটিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পেপটাইড বন্ধন। আর তোমরা জানো যে জৈব যৌগ হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ড হচ্ছে যে কার্বনযুক্ত যৌগকে মূলত জৈব যৌগ বলা হয়ে থাকে। কিছু কার্যকরী মূলক আমরা যদি জেনে নিই, যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে কি, যে হাইড্রোক্সিল মূলক অর্থাৎ ওএইচ মূলক। আর অ্যালডিহাইড ও কিটোনের যে কার্যকরী মূলক সেটি হচ্ছে কার্বনাইল মূলক। আর অর্গানিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সাইল COOH। আর অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে NH2 অ্যামিনোমূলক। এছাড়া দেখো যে নিউক্লিওটাইড আর নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে ফসফেট কার্যকরী মূলক হিসেবে কাজ করে। তো এই হলো একটা বেসিক ধারণা। চলো এখন আমরা শুরু করি বিস্তারিত আলোচনা। তো প্রথমে সেটি হচ্ছে কার্বোহাইড্রেট। দেখো কার্বোহাইড্রেট হচ্ছে যে শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করা সেটি কি, সেটি হচ্ছে দানাদার তন্তু বা পাউডার আকৃতিতে পাওয়া যায়, মিষ্টি বা স্বাদহীন হয় এবং এটি হচ্ছে তাপে অঙ্গারে পরিণত হয় এবং এটি হচ্ছে আলোক সক্রিয়। শর্করা হচ্ছে কি আলোক সক্রিয়। আচ্ছা, তারপর কার্বোহাইড্রেট যে কাজ যদি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, উদ্ভিদের সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে, প্রাণীদের লুব্রিকেন্ট হিসেবে, হাড়ের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। কোষের গঠনকারী উপাদান, অর্থাৎ এখানে দেখো যে এটা হচ্ছে কি, যে একটা সেলের যে গাঠনিক উপাদান, তোমরা জানো যে সেলের গাঠনিক উপাদানকে কি বলা হয়, সেলুলোজ বলা হয়। আর এই সেলুলোজ কিন্তু একটা কার্বোহাইড্রেট। এছাড়া রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এর গঠনের ক্ষেত্রে কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট লাগে। তোমরা জানো যে রাইবোজ হচ্ছে কি, যে RNA-এর প্রধান উপাদান, আর ডিঅক্সিরাইবোজ হচ্ছে DNA-এর প্রধান উপাদান। তাহলে এই দুইটার জন্য কি লাগে, আমাদের যে শর্করা বা কার্বোহাইড্রেট লাগে। তাহলে সেটি DNA এবং RNA গঠনের ক্ষেত্রে আমাদের কার্বোহাইড্রেট লাগে। তারপর ক্যালভিন চক্র ও ক্রেবস চক্রে কিন্তু কার্বোহাইড্রেট ভূমিকা পালন করে। তারপর আসো যে কার্বোহাইড্রেটের উৎস ও প্রকারভেদ। কার্বোহাইড্রেটের যে উৎস আছে সেটা হচ্ছে যে আলু থেকে তুমি কার্বোহাইড্রেট পাইতে পারো। যেমন আলু থেকে কি পাওয়া যায়, স্টার্চ পাওয়া যায়। স্টার্চ হচ্ছে একটি কার্বোহাইড্রেট, শর্করা অর্থাৎ এটা হচ্ছে পলিস্যাকারাইড। আর পলিস্যাকারাইড ধরনের তাহলে দেখো যে এখানে আর কি আছে, যেমন ভুট্টা থেকে পাইতে পারো। তারপর ফলে কি থাকে, আঙ্গুরের শর্করাতে, যেমন আঙ্গুরে কি থাকে, আঙ্গুরে থাকে হচ্ছে গ্লুকোজ থাকে, অর্থাৎ গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার। আমরা পূর্ব বিস্তারিত সামনে। তারপর হচ্ছে যে ফলে কি পাইতে পারো তোমরা, ফল থেকে তোমরা কী পাইবা, ফ্রুকটোজ পাইবা, তাই না? ফ্রুকটোজ। তারপর হচ্ছে দুধে কী পাইবা, দুধে হচ্ছে ল্যাকটোজ পাইবা। দুধ থেকে তোমরা কী পাইবা, ল্যাকটোজ পাইবা। এরপর যে সেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে এখানে হচ্ছে যেমন কিছু উদাহরণ দেওয়া আছে, যে শর্করা বা কার্বোহাইড্রেটের কিছু উদাহরণ, যেমন গ্লুকোজ, তারপর সুক্রোজ, তারপর ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, এই সবগুলাই কি শর্করা।
আর এই শর্করা বা কার্বোহাইড্রেট নামটি এসেছে হাইড্রেটস অফ কার্বন থেকে। তারপর চলো আমরা এখন দেখি যে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করি, যে কার্বোহাইড্রেটের কী কী শ্রেণীবিভাগ আছে। যে এখানে খেয়াল করে দেখো যে স্বাদের ভিত্তিতে এবং হচ্ছে রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে শ্রেণীবিভাগ করা হয়েছে। স্বাদের ভিত্তিতে যে শ্রেণীবিভাগ করা হয়েছে সেটি হচ্ছে কি সুগার এবং নন সুগার। সুগার যেটি আছে সেটি হচ্ছে কি, সেটি আবার স্বাদে মিষ্টি হয়ে থাকে এবং দানাদার হয় এবং এটি পানিতে দ্রবণীয় হয়। এক্সাম্পল যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ, এগুলো হচ্ছে কি পানিতে দ্রবণীয়, দানাদার, স্বাদে মিষ্টি হয়ে থাকে। আর নন সুগার যেগুলি আছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে কি স্বাদে মিষ্টি নয় এবং পানিতে অদ্রবণীয় হয়ে থাকে। তারপর দেখো যেটি হচ্ছে রাসায়নিক গঠনের ভিত্তিতে হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে 4 প্রকার, যেমন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড হচ্ছে কি পলিস্যাকারাইড। এই 4 ধরনের কার্বোহাইড্রেট পাওয়া যায়। যেমন এখানে যেমন মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কিছু মনোস্যাকারাইডের যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে। যেমন কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল রূপ হচ্ছে কি মনোস্যাকারাইড, এবং হাইড্রোলাইসিস করলে আর সরল শর্করা পাওয়া যায় না। এছাড়া অন্যান্য জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক উপাদান বা বিল্ডিং ইউনিট হিসেবে কাজ করে। অর্থাৎ মনোস্যাকারাইডগুলো একসাথে যুক্ত হয়ে, যদি 2টা মনোস্যাকারাইড যুক্ত হয় তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে ডাইস্যাকারাইড হবে। যদি 2-এর অধিক হয় তাহলে সেটা অলিগোস্যাকারাইড হবে, এবং যদি হয় 10-এর অধিক অথবা হচ্ছে যে অনেক বেশি হয়, অনেকগুলো একসাথে পলিমার গঠন করে, তাহলে সেটা হবে পলিস্যাকারাইড। তারপর দেখো যে এখানে যে মনোস্যাকারাইডের ক্ষেত্রে এখানে CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ থাকে এবং কিটোন গ্রুপ থাকে, এছাড়া OH গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপও থাকে, এবং কার্বন সংখ্যা সাধারণত 3 থেকে 10। কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইড আবার কয় ধরনের মনোস্যাকারাইডের প্রকার হচ্ছে কত ধরনের, দেখো 1, 2, 3, 4, 5, 5 ধরনের। যেমন ট্রায়োজ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, টেট্রোজ 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, পেন্টোজ 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এবং হেক্সোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, আর হেপ্টোজ হচ্ছে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তারপর আসো যদি আমরা দেখি মনোস্যাকারাইডের যে সাধারণ সংকেত সেটি হচ্ছে CnH2nOn, এটি হচ্ছে তাদের সাধারণ সংকেত। আর রিডিউসিং সুগার বলতে যেসব শর্করায় মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকে সেগুলো হচ্ছে রিডিউসিং সুগার বলা হয়। এবং এই রিডিউসিং সুগার বেনেডিক দ্রবণের সাথে বিক্রিয়ায় লাল কিউপ্রিক অক্সাইড অবক্ষেপ তৈরি করে। ট্রায়োস কী করে, যেমন আমরা যদি ট্রায়োস দেখি, ট্রায়োসটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। আগে আমরা দেখেছিলাম যে এখানে 3 কার্বন বিশিষ্ট হচ্ছে ট্রায়োস। আর এটি হচ্ছে যেমন এক্সাম্পল হিসেবে গ্লিসারালডিহাইড অথবা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। যেমন 3 কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসারে তাহলে আমরা কোনটা পাবো, যে এখানে হচ্ছে দেখো যে এটা এই যে এই C3H6O3 হবে, তাই না? আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে এখন আসো আমরা হচ্ছে মনোস্যাকারাইডের যে শ্রেণী বিভাগ পড়তেছি, তাই না? তাহলে আমরা ট্রায়োস বললাম, এখন হচ্ছে টেট্রোস। তাহলে 4 কার্বন বিশিষ্ট টেট্রোসটা দেখো C4H8O4, যেমন 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এবং এটির উদাহরণ হচ্ছে অ্যালডোজ আর হচ্ছে কিটোস। তারপরে যেটি আসে সেটি হচ্ছে পেন্টোজ মানে 5 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড সেটি হচ্ছে পেন্টোজ আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে রাইবোজ এবং অন্যটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ। রাইবোজের যেটি আছে রাইবোজ সেটি হচ্ছে কি, যে এটি হচ্ছে এর 5 কার্বন বিশিষ্ট, এটি 5টি অক্সিজেন থাকে, রিং স্ট্রাকচার আছে সেটিতে 5টি অক্সিজেন পরমাণু থাকে, এবং এর 2 নং কার্বনে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে। যেমন এই যে দেখো এটা হচ্ছে 2 নং কার্বন, এর 2 নং কার্বনে কিন্তু হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে। কিন্তু যদি ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে আমরা দেখি তাহলে সেটার 2 নং কার্বনে কিন্তু কোনো ধরনের অক্সিজেন নেই, এবং এখানে 2 নং কার্বনে কোনো ধরনের অক্সিজেন নেই, এবং এই জন্য একটি অক্সিজেন কম থাকার কারণে এই জন্য 4টি অক্সিজেন থাকে এর মধ্যে। তারপর যদি আমরা দেখি যে আরএনএটা হচ্ছে কি, যে এটি হচ্ছে রাইবোজটা হচ্ছে আরএনএর অপরিহার্য উপাদান, অর্থাৎ আরএনএর গাঠনিক উপাদান, আরএনএর যে গঠন করার জন্য মূল উপাদান সেটি রাইবোজ, এবং আরএনএ গঠনে সহায়তা করে এবং গাঢ় HCl এর সাথে বিক্রিয়ায় ফারফিউরাল অ্যাসিড তৈরি করে এটি। অর্থাৎ এই যদি রাইবোজটা আমরা দেখি যে রাইবোজটা হচ্ছে কি, যে এটি হচ্ছে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। আর ডিএনএটা হচ্ছে ডিঅক্সিরাইবোজটা হচ্ছে ডিএনএর অপরিহার্য উপাদান এবং এটি ডিএনএ গঠনে সহায়তা করে। গাঢ় HCl এর সাথে বিক্রিয়ায় লেবুলিনিক অ্যাসিড তৈরি করে, এবং এটি হচ্ছে 4টি অক্সিজেন পরমাণু আছে, 2 নং কার্বনে কোনো ধরনের OH গ্রুপ নেই। তাহলে আমরা দেখো এখানে হচ্ছে যে এই ছকটা দিয়ে দিলাম, যে ছক আকারে এই যে পার্থক্যটা দিয়ে দিলাম, তোমরা এটা দেখে নিবা, তাই না? ওকে, তাহলে চলো আমরা এখন হচ্ছে গ্লুকোজ সম্পর্কে জানি, যে গ্লুকোজটা আসলে কি, যে গ্লুকোজ হচ্ছে কি, এর হচ্ছে পাকা ফল ও আঙ্গুরে প্রচুর পরিমাণে গ্লুকোজ পাওয়া যায়, এই জন্য গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, মনে রাখবা এটা হচ্ছে গ্রেপ সুগার। গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার। আর এই উদ্ভিদে এটি হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী খাদ্যে পাওয়া যায়, যেমন স্টার্চে কিন্তু গ্লুকোজ থাকে, তাই না?
তারপর হচ্ছে শ্বসনের প্রাথমিক উপাদান গ্লুকোজ, তারপর পানিতে দ্রবণীয়, সহজে দ্রবণীয় এটি। এখন গ্লুকোজে দেখো, গ্লুকোজের স্ট্রাকচারের ভিন্নতার উপর ভিত্তি করে গ্লুকোজ আবার চার ধরনের, যেমন ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, তারপর হচ্ছে আলফা গ্লুকোজ, আর হচ্ছে কি বিটা গ্লুকোজ। এই চার ধরনের তাদের রিং স্ট্রাকচারের পরিবর্তনের কারণে, যেমন ওএইচ গ্রুপ যদি কি থাকে রিং স্ট্রাকচারের ক্ষেত্রে, ওএইচ গ্রুপটা যদি ডান দিকে থাকে তাহলে সেটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, অর্থাৎ ডি গ্লুকোজ। আর যদি বাম দিকে থাকে ওএইচ গ্রুপ তাহলে সেটা হচ্ছে লেবো রোটেটরি, অর্থাৎ এল গ্লুকোজ। আর যদি যেমন রিং স্ট্রাকচারের ক্ষেত্রে আলফা গ্লুকোজ আর বিটা গ্লুকোজ যদি ওএইচ মূলকটা নিচের দিকে থাকে, যেমন দেখো এখানে হচ্ছে ওএইচ মূলকটা নিচের দিকে আসছে, যেমন ওএইচ মূলকটা নিচের দিকে থাকলে সেটি হচ্ছে কি আলফা গ্লুকোজ, আর ওএইচ মূলকটা যদি উপরের দিকে থাকে তাহলে সেটি হচ্ছে কি বিটা গ্লুকোজ। আর আলফা গ্লুকোজ মনে রাখবা স্টার্চ গঠন করে, আমরা জানবো সামনে স্টার্চের যে বিস্তারিত জানবো স্টার্চ সম্পর্কে। তারপর বিটা গ্লুকোজ যেটি সেটি হচ্ছে সেলুলোজ গঠন করে, এবং এটি হচ্ছে বিটা গ্লুকোজ সেলুলোজ গঠন করে। এখন আসলে গ্লুকোজের যে ব্যবহার সেটি সম্পর্কে আমরা জানি যে গ্লুকোজের ব্যবহার কি, যেমন ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়, ভিটামিন সি তৈরিতে, তার হচ্ছে ক্যালসিয়াম গ্লুকো তৈরিতে, রোগীদের কি দ্রুত শক্তি যোগান করতে যে এই গ্লুকোজ ব্যবহার হয়ে থাকে। তাহলে আসো এখন হচ্ছে আমরা ফ্রুকটোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ সম্পর্কে জানি যে ফ্রুকটোজটা আসলে কি। ফ্রুকটোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, তাই না, কিটোহেক্সাস, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। আমরা এখন 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড সম্পর্কে জানতেছি, এবং দেখো এর গাঠনিক সংকেত গ্লুকোজের মতোই, যে C6H12O6, 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 এবং বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার, যেমন ফলের চিনির ক্ষেত্রে কি, যে ফলের চিনি বা ফ্রুট সুগারে মধু পাকা ফলে প্রচুর পাওয়া যায় এটি, এই জন্য একে বলা হয় ফ্রুকটোজকে বলা হয় ফ্রুট সুগার, ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রুট সুগার। আর তাহলে এটি দেখো কনফেকশনারিতে এবং বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ফ্রুকটোজটা ব্যবহৃত হয়ে থাকে, এবং এটাও গ্লুকোজের স্ট্রাকচারের উপর ভিন্নতা করে। দেখো এটা হচ্ছে 4 ধরনের, ডি ফ্রুকটোজ, এল ফ্রুকটোজ, আলফা ডি ফ্রুকটোজ এবং বিটা ডি ফ্রুকটোজ। তাহলে এগুলো আশা করি বুঝাইতে হবে না, এগুলো বুঝতে পারছো তোমরা। তারপরে দেখো গ্লুকোজ আর ফ্রুকটোজের মধ্যে পার্থক্যটা। গ্লুকোজে কি থাকে, অ্যালডিহাইড গ্রুপ থাকে, সিএইচও গ্রুপ থাকে, কিন্তু ফ্রুকটোজে থাকে কিটোন গ্রুপ। তারপর গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা, আর ফ্রুকটোজকে বলা হয় ফ্রুট সুগার বা ফলের চিনি বলা হয়। আর এটি হচ্ছে দেখো শ্বসনের প্রাথমিক পদার্থ, আর শ্বসনে গ্লুকোজ থেকে ফ্রুকটোজ উৎপন্ন হয়। আর গ্লুকোজে হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার হচ্ছে পাইরিনোজ ধরনের, আর ফ্রুকটোজের স্ট্রাকচার হচ্ছে ফিউরানোজ ধরনের, ঠিক আছে, ফিউরানোজ ধরনের। তারপরে দেখো যে এখানে ম্যানোজ আর হচ্ছে গ্যালাক্টোজ দেওয়া আছে, এগুলো হচ্ছে কি, যে এগুলো হচ্ছে কি গ্লুকোজ আর ফ্রুকটোজের গাঠনিক আইসোমার। তাহলে এটি হচ্ছে দেখো C6H12O6 এইরকম স্ট্রাকচারে, এবং এটাও C6H12O6, এবং দুইটাই কি হ্যাক্সোস, অ্যালডোহ্যাক্সোস। তারপরে দেখো যে এদের কি গাঠনিক সংকেত, গাঠনিক আইসোমার, এবং এদের গাঠনিক সংকেত কিন্তু এক, কিন্তু এদের পারমাণবিক বিন্যাসটা ভিন্ন ধরনের হয়ে থাকে। তারপর আসো যে ডাইস্যাকারাইড সম্পর্কে জানি, যে ডাইস্যাকারাইড হচ্ছে কি, যে এটি হচ্ছে দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে বলা হয় ডাইস্যাকারাইড। দুটি মনোস্যাকারাইড আগে আমরা বলেছিলাম, তাই না, দুটি মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে কি বলা হয়, ডাইস্যাকারাইড বলা হয়। এবং ডাইস্যাকারাইডের সংকেত দেখো এই যে C12H22O11। তাহলে খেয়াল করে দেখো, দুটি মনোস্যাকারাইড যখন যুক্ত হবে, দুটি মনোস্যাকারাইড কীভাবে যুক্ত হবে, দুটি মনোস্যাকারাইড কিন্তু একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, এবং সেই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। অর্থাৎ এই যে দেখো এই যে গ্লাইকোসাইডিক COC বন্ধন, এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধন দ্বারা মূলত দুইটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি গঠন করবে, ডাইস্যাকারাইড গঠন করবে। আর এটি দেখো ডাইস্যাকারাইডটা হচ্ছে চিনি হিসেবে খাদ্যে ব্যবহৃত হয়, কনফেকশনারিতে, শিল্পে ব্যবহৃত হয়, সিরাপ, ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া এখানে যদি আমরা দেখি যে তাহলে ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রুজ। সুক্রুজটা হচ্ছে দেখো এটি হচ্ছে এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুকটোজ একসাথে মিলে কি গঠন করে, সুক্রুজ গঠন করে। আর এই সুক্রুজটা হচ্ছে নন রিডিউসিং সুগার, অর্থাৎ এখানে কি থাকে না, মুক্ত অ্যালডিহাইড, এবং কি থাকে না, কিটোন গ্রুপ থাকে না। তোমরা একটু আগে কিন্তু দেখে এসেছো রিডিউসিং সুগার কাকে বলে, আর হচ্ছে নন রিডিউসিং সুগার কাকে বলে। আর এই দেখো সুক্রোজটা আখ এবং চিনি বিটে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সাদা দানাদার, মিষ্টি, পানিতে দ্রবণীয়, গলনাঙ্ক প্রায় 186°C। এছাড়া এটি হচ্ছে চিনি হিসেবে খাদ্যে ব্যবহৃত হয়, কনফেকশনারিতে, শিল্পে ব্যবহৃত হয়, সিরাপ ও ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়।
তারপর সেলোবায়োস দেখো, সেলোবায়োস হচ্ছে কি যে এটি হচ্ছে বিটা ডি গ্লুকোজের বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয়ে গঠিত এবং এটি রিডিউসিং সুগার, অর্থাৎ এখানে কি থাকে, মুক্ত অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটোন গ্রুপ থাকে। সেলোবায়োস হচ্ছে দুই অণু গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে কি হয়, যে সেলোবায়োস গঠন করে। আর এটি হচ্ছে যেমন কোষপ্রাচীরের গাঠনিক উপাদান সেলুলোজ গঠনে ভূমিকা রাখে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি সেলুলোজকে কী করো, হাইড্রোলাইসিস করো, তাহলে তুমি পাইবা হচ্ছে সেলোবায়োস। তারপর আসে যেটি সেটি হচ্ছে যে ম্যানোজ। ঠিক আছে, সেটি হচ্ছে ম্যালটোস, সেটি হচ্ছে ম্যালটোস। আর এটি হচ্ছে গঠন হতে দুটি আলফা ডি গ্লুকোজ আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয়ে গঠিত হয় এবং C12H22O11 রিডিউসিং সুগার যেমন স্টার্চের আংশিক হাইড্রোলাইসিসে এটি উৎপন্ন হয় এবং শক্তির উৎস হিসেবে কাজ করে। তারপর যেটি আসে সেটি হচ্ছে আচ্ছা, ম্যালটোস তো আমরা দেখলাম, তাই না, এটাও দুটো গ্লুকোজ যুক্ত হয়ে তৈরি হয়। তারপর হচ্ছে ল্যাকটোজ। দেখো, ল্যাকটোজটা হচ্ছে মূলত দুধের চিনি বলা হয়, এটাকে দুধের শর্করা বলা হয়, দুধের শর্করাকে ল্যাকটোজ বলা হয়। এটি হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর দুধে ল্যাকটোজ পাওয়া যায়, তোমরা জানো এটা অলরেডি। যেমন এক অণু গ্লুকোজ প্লাস হচ্ছে এক অণু গ্যালাক্টোজ একসাথে যুক্ত হয়ে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনের দ্বারা যুক্ত হয়ে কি করে, যে ল্যাকটোজ গঠন করে এবং এটি হচ্ছে রিডিউসিং সুগার এবং এটি শক্তি সরবরাহ করে এবং ক্যালসিয়াম শোষণে সহায়তা করে থাকে। তারপর আসো সেটি হচ্ছে কি যে অলিগোস্যাকারাইডের সংজ্ঞা হচ্ছে, দেখো, এটি হচ্ছে কার্বোহাইড্রেট যা হাইড্রোলাইসিসে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া গেলে এবং গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা সংযুক্ত থাকলে সেটাকে বলা হয় হচ্ছে কি যে অলিগোস্যাকারাইড। অর্থাৎ এখানে যে 3 থেকে 10টি কি থাকতে হবে, মনোস্যাকারাইড যুক্ত থাকতে হবে। তাহলে দেখো, এর উদাহরণ হচ্ছে ট্রাইস্যাকারাইড, যেমন ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে র্যাফিনোজ। এখানে হচ্ছে র্যাফিনোজে 3টি মনোস্যাকারাইড থাকে, যেমন হচ্ছে কি, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ আর হচ্ছে গ্যালাক্টোজ। এই 3টা কি থাকে, ট্রাইস্যাকারাইড একসাথে যুক্ত থাকে। তারপর যেটি আসে সেটি হচ্ছে টেট্রাস্যাকারাইড এবং এটি হচ্ছে 4টি থাকে এবং এটা হচ্ছে মনোস্যাকারাইড ধরেন, যেমন এখানে 4টি মনোস্যাকারাইড থাকে এবং যেমন এক্সাম্পল হচ্ছে স্টাকিউজকে বাংলায় তুমি পাইবা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ আর হচ্ছে স্কারডোজ। এই 4টি পাইবা। তার মানে এখানে হচ্ছে কয় ধরনের, 4 ধরনের মনোস্যাকারাইড আছে, এই জন্য এইগুলোকে বলা হয় অলিগোস্যাকারাইড। তারপর যেটি আছে সেটি হচ্ছে যেমন পলিস্যাকারাইড হচ্ছে, যেমন দেখো, পলিস্যাকারাইড কাকে বলে, যেমন পলিস্যাকারাইড গঠিত অসংখ্য মনোস্যাকারাইড একক দ্বারা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়, তাই না। এই পলিস্যাকারাইডে যেমন যেটি আসে সেটি পলিস্যাকারাইডের উদাহরণ, যেমন স্টার্চ অ্যামাইলেজ, তারপর হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে কি গ্লাইকোজেন। এই 3টা হচ্ছে পলিস্যাকারাইডের এক্সাম্পল। যেমন পলিস্যাকারাইডের উৎস যদি আমরা খেয়াল করি, তাহলে উদ্ভিদ উৎস যেমন স্টার্চ পাওয়া যায় ধানে, গমে, ভুট্টায় এবং আলুতে। তারপর যেটি আছে সেলুলোজ পাওয়া যাচ্ছে কাঠ, তুলাতে ইত্যাদিতে। তারপর যেটি প্রাণীজ উৎস, যেমন গ্লাইকোজেন পাওয়া যায় যকৃত এবং পেশিতে, আর কাইটিন কাঁকড়া এবং চিংড়িতে পাওয়া যায়। আর যদি দেখো যে এখানে হচ্ছে প্রকারভেদ, যদি আমরা প্রকারভেদ করি যে পলিস্যাকারাইডগুলোকে, যেমন সঞ্চয় পলিস্যাকারাইড, যেগুলো সঞ্চিত থাকে, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, ইনসুলিন, এগুলো হচ্ছে সঞ্চয় পলিস্যাকারাইড। তারপর গাঠনিক পলিস্যাকারাইডের মধ্যে আছে সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি। তারপর উদ্ভিদ ও প্রাণীর উৎসতে যেগুলো আছে সেগুলো হচ্ছে কাইটিন, পেকটিন ইত্যাদি। তারপর যেটি আছে সেটি হচ্ছে পলিস্যাকারাইড, যেমন এখানে হচ্ছে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো, যেমন কি যে এটা হচ্ছে পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য হচ্ছে এটি উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এবং কলয়েডীয় প্রকৃতির, জলে দ্রবণীয় নয় বা অল্প দ্রবণীয়। তারপর হচ্ছে আয়োডিন দ্রবণে আয়োডিনের সাথে নীল বা বেগুনি স্টার্চ দেয় এবং হাইড্রোলাইসিসে মনোস্যাকারাইড ভেঙে যায় এবং শক্তি সঞ্চয় ও গাঠনিক কাজে অংশগ্রহণ করে। তারপর যেটি আছে শক্তির উৎস, যেমন স্টার্চ, গ্লাইকোজেন দেহে শক্তি সঞ্চয় করে এবং গাঠনিক ভূমিকা, সেলুলোজ উদ্ভিদে কোষপ্রাচীর গঠনে সহায়তা করে, কাইটিন প্রাণীদের বহিঃকঙ্কাল গঠন করে। তাছাড়াও যেমন কাগজ শিল্পে, বস্ত্র, আটা, ওষুধ এবং খাদ্য শিল্পে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তারপর আসো যদি আমরা যেটা জানি সেটা হচ্ছে স্টার্চের গঠন সম্পর্কে জানি, যে স্টার্চ কী করে, যে এখানে যে পলিস্যাকারাইড, তাই না, এই পলিস্যাকারাইড হলো, আগেই জানছি যে অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে পলিমারাইজড হয়ে গঠিত, পানিতে অদ্রবণীয়, মিষ্টি নয় এমন। শ্বেতসার যেটি আছে সেটি হচ্ছে স্টার্চ বা শ্বেতসার হচ্ছে যে একটি প্রধান শ্বেতসার জাতীয় খাদ্য যা উদ্ভিদ কোষে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার ফলে গঠিত হয়ে সঞ্চিত থাকে এবং এটি অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন দ্বারা গঠিত একটি পলিমার।
অর্থাৎ স্টার্চটা হচ্ছে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দ্বারা গঠিত পলিমার, এবং অ্যামাইলোজের পরিমাণ থাকে 22% আর অ্যামাইলোপেকটিনের পরিমাণ থাকে 78%। 78% থাকে। দেখো এই যে অ্যামাইলোজ 200 থেকে 1000টি গ্লুকোজ অণু একসাথে যুক্ত হয়ে অ্যামাইলোজ গঠন করে। আচ্ছা, তারপর যেটি আসে সেটি হচ্ছে স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে। নীল বর্ণ ধারণ করে। স্টার্চের যেমন আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রধান খাদ্য হিসেবে গৃহীত হয়, অনেক শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়, যেমন গ্লুকোজ অ্যালকোহল, গ্লুকোজে পরিণত হয়ে শক্তি ও কার্বন সরবরাহ করে। তাছাড়া কাগজ ও আঠা তৈরিতে এটি ব্যবহৃত হয়ে থাকে। আবার স্টার্চকে যদি তুমি হাইড্রোলাইসিস করো তাহলে পাইবা ডেক্সট্রিন, ডেক্সট্রিনকে হাইড্রোলাইসিস করলে ম্যালটোজ, ম্যালটোজকে আবার ডি গ্লুকোজ পাইবা। এই হলো স্টার্চ। তারপর আসো যেটি সেটি হচ্ছে যে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে কি, যে সেলুলোজ হচ্ছে একটি পলিস্যাকারাইড, তাই না? সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান গাঠনিক পদার্থ, গাঠনিক উপাদান, এবং এটি একটি পলিমার, তাই না? এবং এটি দেখো স্বাদহীন সাদা কঠিন পানিতে অদ্রবণীয় আর হচ্ছে আয়োডিন দ্রবণে বর্ণ পরিবর্তন হয় না এর। এবং এটি দেখো যে সেলুলোজ তুলার আঁশে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যেমন 94% থাকে, 94%-এর বেশি থাকে। আর হচ্ছে কাঠে থাকে 40 থেকে 50%। আমরা যদি দেখি যে স্টার্চ ছিল যে α14, অর্থাৎ আলফা ডি গ্লুকোজে α14 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত, আর সেলুলোজটা ছিল বিটা ডি গ্লুকোজের β14 লিঙ্কেজ দ্বারা যুক্ত। তারপর দেখো বর্ণ যদি আমরা দেখি, যে বর্ণ হচ্ছে সেটা হচ্ছে দেখো হজম। মানুষ কিন্তু স্টার্চ অর্থাৎ হজম করতে পারে, যেমন আমরা আলুতে স্টার্চ থাকে, আমরা কিন্তু আলু প্রতিদিন নিয়মিত খাই, তাই না? প্রতিদিন খাই আলু। তারপর হচ্ছে দেখো কিন্তু সেলুলোজ কিন্তু মানুষ হজম করতে পারে না, ঠিক আছে? সেলুলোজ কিন্তু হজম করতে পারে না, কিন্তু হচ্ছে প্রাণী যারা আছে গরু ছাগল তারা কিন্তু সেলুলোজ হজম করতে পারে। মানুষের যে এই সেলুলোজ হজম করার জন্য কোনো ধরনের এনজাইম মানুষের শরীর থেকে অর্থাৎ নিঃসৃত হয় না, পাকস্থলী থেকে নিঃসৃত হয় না, এই জন্য কি এটা হচ্ছে সেলুলোজটা মানুষ হজম করতে পারে না। তারপর যদি ব্যবহার দেখি আমরা, তাহলে যে বস্ত্রশিল্প বা তুলা পাটে, তারপর হচ্ছে সেটি হচ্ছে কাগজ তৈরিতে, তারপর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে, প্যাকেজিং শিল্পে, তারপর হচ্ছে গবাদি পশুর খাদ্য হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়ে থাকে। এখন আসো আমরা যে জীবদের কার্বোহাইড্রেটের ভূমিকা সম্পর্কে আলোচনা করি, যে এখানে এসে যে কী ভূমিকা পালন করে কার্বোহাইড্রেট, যেমন ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদান, অর্থাৎ ডিএনএ আর আরএনএর মূল উপাদান, যেমন ডিএনএ গঠনে ডিঅক্সিরাইবোজ, আরএনএ গঠনে রাইবোজ কার্বোহাইড্রেট ভূমিকা রাখে। তারপর শ্বসন ও শক্তি উৎপাদনে, যেমন শ্বসন প্রক্রিয়ার প্রাথমিক দ্রব্য হচ্ছে গ্লুকোজ, আর এটি হচ্ছে শক্তি প্রদানকারী প্রধান খাদ্য উপাদান হলো কার্বোহাইড্রেট। তার মানে এটা বুঝতে পারলাম। আর হিমিসেলুলোজটা হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরে সেলুলোজ এবং অন্যান্য পেকটিন পদার্থ ব্যতীত অন্যান্য পলিস্যাকারাইডকে হিমিসেলুলোজ বলে, যেমন গ্লুকান, জাইলান ইত্যাদি। এবং আর কাইটিনটা সেটা হচ্ছে এটি নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড, এবং ছত্রাকের কোষ প্রাচীর, কাঁকড়া, লবস্টার ইত্যাদি বহিঃকঙ্কাল কাইটিন থাকে। তাহলে আমরা দেখো তারপরে যেটি আসে সেটি হচ্ছে, যেমন কাইটিন সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত জানি, যে কাইটিনটা কী করে আসলে মূলত, এটি হচ্ছে দেখো যে এখানে এটি হচ্ছে নাইট্রোজেন বিশিষ্ট একটা গাঠনিক পলিস্যাকারাইড, আর এটি হচ্ছে সেল ওয়ালে থাকে, তারপর হচ্ছে কাঁকড়া, লবস্টারে থাকে। এছাড়া আর কি থাকে দেখো, এখানে হচ্ছে যে বহিঃকঙ্কাল, ইনসেক্টের বহিঃকঙ্কালে থাকে, আর হচ্ছে কোষ প্রাচীরে থাকে। ফাঙ্গি দেখো ছত্রাকের কোষ প্রাচীরে কিন্তু কি থাকে, কাইটিন থাকে, কোষ প্রাচীর কাইটিন নির্মিত। তারপরে যে এই কাইটিনটা কিন্তু প্রাণী ও ছত্রাকের গাঠনিক উপাদান, আর হচ্ছে প্রকৃতিতে প্রচুর পরিমাণে কাইটিন পাওয়া যায়। এছাড়া এটি যেমন আমাদের কার্বোহাইড্রেটের ডেরিভেটিভ হিসেবে অসামান্য জৈবিক ও শিল্প ভূমিকা পালন করে কার্বোহাইড্রেট আমাদের। তো আজকের ক্লাস হচ্ছে মূলত এইটুকুই। আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি, আর আগামী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদেরকে ধন্যবাদ।